সাহা মহাশয় এবং উপস্থিত আছেন মৎস্য দপ্তরের উত্তম বাবু এবং উপস্থিত আছেন বিট অফিসার আমাদের ফরেস্টের বড়বাবু এবং আজ যে উদ্যোক্তা মৎস্য ভাইদের এবং দাদাদেরকে নিয়ে আমাদের কোস্টাল থানার ওসি প্রদীপ বাবু মহাশয় এবং প্রশান্ত ভাই এবং সুকুমার বাবু এবং ঝড়খালি মৎস্য দপ্তরের দাদা এবং ভাইরা স্থান বিনাশ সকলকে নমস্কার প্রণাম ভালোবাসা জানিয়ে ছোট করে দু চার কথাই বলি। আমাদের ঝড়খালি শেষ প্রান্তে আমরা এর আগেও দেখেছি, খুব ছোটবেলায় দেখেছি। আমরা এখানে অনেকেই জঙ্গল আবার কেটে বসবাস করি এবং জঙ্গলে আমরা মাছ কাঁকড়া ধরে সেই জীবিকা নির্বাহের মাধ্যমে দিয়ে আমাদের সংসার চলে এবং এই জীবিকা নির্বাহ করতে গিয়ে আমাদের অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, অনেক বাবা আজ আমাদের ভিতরে নেই, এই জঙ্গলে অ্যাক্সিডেন্ট কেসে মারা গেছে। তাদের আত্মার শান্তি কামনা করি। সঙ্গে বলি, আপনারা যারা নদীতে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন তাদের মাধ্যম দিয়ে যদি কিছু সচেতনমূলক কাজকর্ম আপনারা করে থাকেন তাহলে দেখবেন আপনারাও বাঁচবেন, আপনার পরিবারও বাঁচবে। কারণ আপনি বাঁচবে, আপনার পরিবার নিশ্চয়ই বাঁচবে। কারণ আপনি না বাঁচলে আপনার পরিবার বাঁচবে না। আপনার সংসারটা কিন্তু আপনার কাছে নির্ভরশীল, তাহলে আপনাকে বাঁচতে হবে। সঙ্গে কিছু গাইডলাইন সরকারিভাবে সেগুলো আপনাদের মেনে চলতে হবে। বিশেষ করে যেসব জায়গাগুলো আমাদের চেয়েও আপনারা যারা নদী খালে মাছ কাঁকড়া ধরে কোন কোন জায়গাগুলো ডেঞ্জারাস জোন বা ভয়াবহ জোন সেগুলো আমাদের চেয়েও আপনারা ভালো মতো জানেন। সেই সব খাড়িতে আপনারা না গিয়ে যদি বাইরের দিকে থেকে যদি কিছু মাছ কাঁকড়া ধরে সেই খাড়িতে গেলে হয়তো বেশি টাকা বা বেশি মাছ পেতাম, এই লোভের বশত হয়ে যদি তাদেরকে সতর্ক দেওয়া হয় তারা যেন অবশ্যই নিজ নিজ এলাকায় ফিরে আসে। সেক্ষেত্রে দেখা যায় অনেকে মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা আপনার যতটুকু সময় ফোনে পাই তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসতে পারি। আদার্স যারা এখানে বাসন্তী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় শ্রী সৌগত সাহা মহাশয় উপস্থিত আছেন, এটিও গৌতম বাবু, আমাদের ঝড়খালি ফরেস্টের ছোটবাবু অভিজিৎ বাবু আছে, অরবিন্দ বাবু আছে, এছাড়া কোস্টাল থানার বিভিন্ন। আমরা ফরেস্টের মধ্যে বসবাস করি এবং আমরা যখন মাছ কাঁকড়া ধরতে যাই বেশি করে টাইগারের মধ্যে, টাইগার এসটিআরের মধ্যে, সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে আমরা মাছ কাঁকড়া ধরতে যাই। আর আমরা বসবাস করি সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে। তো এই কারণের জন্য বিভিন্ন যে আধিকারিকরা রয়েছেন এসটিআরের আমাদের সঙ্গে যে বিমার্সি ছিল আচরণ, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। বিভিন্ন ভাবে যখন আমরা মাছ কাঁকড়া আমাদের ভাই বন্ধুরা যখন সুন্দরবনের নদী ঘাটিতে এসটিআরের মধ্যে মাছ ধরতে যায়, দেখা যাচ্ছে বিভিন্ন স্পট রয়েছে সুন্দরবনের এই এসটিআরের বিভিন্ন স্পট রয়েছে। সেই স্পট গুলো মানে কোন এরিয়া বলতে বলতে আর জায়গা নেই, বিভিন্ন বক্তারা বলছিলেন। তবুও সেই কোর এরিয়ার মধ্যে যারা এসটিআরের মধ্যে বসবাস করে, আমি যদি নাম ধরে বলি গোসাবার বিস্তীর্ণ এলাকা সার্জেলিয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা তারা যখন সেই জায়গায় মাছ ধরতে যায় তো তাদের জন্য অনেকটা কনসিডার করা হয়। যখনই বিএসসি কথা শোনে ঝড়খালির বিএসসি বা ঝড়খালির মৎস্যজীবী, আর পাশাপাশি যদি গোসাবার কোনো মৎস্যজীবীর কথা শোনা হয় তখন দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে যে একটা আইনের যে শিথিলতা তারা দেখায় আমাদের এই মৎস্যজীবী ভাইদের জন্য, সেই শিথিলতা আমরা কোনো সময় দেখতে পাই না। নমস্কার সবাইকে। এত একটা সুন্দর আয়োজন করার জন্য প্রথমত
ঝড়খালি কোস্টাল ওসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। সাথে উপস্থিত আমাদের ঝড়খালি অঞ্চলের প্রধান সাহেব, আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী এবং আমার এফইও সাহেব, ফরেস্ট থেকে এসছেন, বিট অফিসার, আপনারা সবাই আজকে এসছেন। দীর্ঘক্ষণ আলোচনা চললো, অনেকগুলো ব্যাপার উঠে এসছে, বিষয়গুলো উঠে এসছে। এক এক করে আমি প্রত্যেকটা জিনিসই বলবো। প্রথমত আপনারা একটা জিনিস দেখবেন, আজকে আপনারা বসে আছেন, আজকে কি মাস? এটা নভেম্বর, তো তাই না? এই নভেম্বরের শেষের দিকে, কিন্তু আপনাদের মনে হচ্ছে যে শীত আছে। শীত নেই তো, গরম লাগছে, তাই না? তাহলে আপনারা ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে এরকম ওয়েদার বা এরকম ক্লাইমেট ছিল না। তাহলে আস্তে আস্তে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে বেশি উষ্ণতা বেশি বাড়ছে। বেশি বাড়লে কি হবে? বরফ গলবে। ওতে কি হবে? আস্তে আস্তে সমুদ্রের যে লেভেলটা সেটা আস্তে আস্তে বাড়বে। তার সাথে কি আসবে? বিভিন্ন রকমের সাইক্লোন আসবে, প্রাকৃতিক দুর্যোগ আসবে, ঠিক আছে? এবং এই সমস্ত দিক থেকে আপনাদের ঝড়খালি প্রথমে আপনাদের অ্যাটাক হবে। দ্বিতীয় যেটা ঝড়খালিতে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে একটা সন্তুলন তৈরি করতে হবে। কিসের? সুন্দরবন এলাকাতে এক জায়গাতে বাঘ থাকছে, এক জায়গাতে মানুষ থাকছে। তাহলে মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে একটা সন্তুলন বানাতে হবে। এই সন্তুলন যখন থাকবে তখন জঙ্গল বাঁচবে। জঙ্গল বাঁচলে কি হবে? আমাদের সাইক্লোন বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ বাঁচবে এবং আস্তে আস্তে আমাদের যে আরো সমস্যাগুলো আছে সেগুলো আস্তে আস্তে মিট আপ করা যাবে। তো সুতরাং আমি আমার বক্তব্য প্রথমে এটা শুরু করছি, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ। এই বিষয়টা থেকে আমি আমার বক্তব্য প্রথমে শুরু করছি। তাহলে আপনারা বুঝতেই পারছেন, এতক্ষণ আলোচনা করলো যে কেন এই কোর এরিয়ার প্রয়োজনটা কেন। বাঘকে আমরা তো বাঁচাতে চাইছি। কেন বাঁচাতে চাইছি? কারণ যদি বাঘ বাঁচে, তার নিচে আস্তে আস্তে যেগুলো হরিণ বা বন্য প্রাণী আছে সেগুলো বাঁচবে। তাহলে কি হবে? জঙ্গল বৃদ্ধি পাবে। সেই জন্যে আপনারা যাতে আমাদের বিভিন্ন রকম থেকে চোরাই কারবারি যারা থাকে, শিকার কারবারি তারা যে যায়, সেইগুলো যদি না যেতে পারে তার জন্য ফরেস্ট থেকে কোর এরিয়াটাকে করা হয়েছে। এই কোর এরিয়া করাতে কি হয়েছে? আস্তে আস্তে আপনাদের যে ফিশিং এরিয়া সেইটা আস্তে আস্তে করে কমে গেছে, ঠিক তাই তো? আস্তে আস্তে আপনাদের ফিশিং এরিয়া কমে যাচ্ছে। ওনাদের যে অভিযোগগুলো করেছেন সেগুলোকে আপনাদের একটু ভালো করে বিবেচনা করবেন। পার্টিকুলারলি যেটা ওনারা বলেছেন যে বিভিন্ন সময় মৎস্যজীবীদেরকে হ্যারাস করা হচ্ছে, ওদেরকে ধরে নেওয়া হচ্ছে। এক তো ওদের ফিশিং এরিয়াটা অনেকটাই কম হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তারপরে যদি কোনো মৎস্যজীবীর নৌকা কেড়ে নেওয়া হয়, জাল হাড়ি কেড়ে নেওয়া হয় বা বিভিন্ন রকমের অন্যান্য কোনো কেস দেওয়া হয়, তাতে ওদের পরিবার বা ওদের জীবিকাতে সমস্যা হতে পারে। সুতরাং এটা যেন এরপর থেকে না হয়, এটা আপনারা দেখবেন। আর এরপরে যদি কোনো রকমের এরকম সমস্যা থাকে, সরাসরি আপনারা আমাকে জানাবেন, আমাদের ওসি সাহেবকে আমাদেরকে জানাবেন। এটা আমরা ডাইরেক্টলি টেক আপ করবো ফরেস্টের সাথে এবং ডাইরেক্টলি রেঞ্জার অফিসারের সাথে আমরা ডাইরেক্টলি কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যে কোর এরিয়াটা করে দিয়েছে তার মধ্যে দয়া করে যাবেন না। কারণ এটা আমরা বলতে পারবো না যে আপনারা ওখানে যান, এটা আপনারা যাবেন না। এবং ওখানে দেখবেন কিছু কিছু ছোট ছোট জায়গাতে বেশি মাছের লোভে যখন বা কাঁকড়ার লোভে চলে যাওয়া হয়, তখন সেখানে কিছু প্রাণ হানি হয়, সেটা সবসময় নিউজ হয়ে যায়। তো সুতরাং আমরা সবসময় আপনাদেরকে সচেতন করব যে আপনারা ওই দিকে যাবেন না। কিন্তু যে ফিশিং এরিয়াটা আছে সেই ফিশিং এরিয়াটা থেকে আপনারা যাতে সুষ্ঠুভাবে ফিশিংটা করতে পারেন, তার সমস্ত ব্যবস্থা, সমস্ত দিক আমরা আমাদের ওসি সাহেব আছেন, ওসি সাহেবকেও বলবো এটা টোটালি ওনার মনিটরিং এর সুপারভিশনে এটা উনি দেখে নেবেন। এবং আমাদের রেঞ্জের এখানে বিট অফিসার সাহেব আছেন, উনিও এটাকে তত্ত্বাবধানে দেখবেন। দ্বিতীয় যেটা ব্যাপার হচ্ছে, আপনার কেসিসি কার্ড নিয়ে আপনাদের এখানে বলা হলো। কি কার্ড? এটা আগে যারা
কৃষকরা ছিল তারাই পেতেন। এরপরে কৃষক ক্রেডিট কার্ডটা এখন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এর অনেকগুলো সুবিধা আছে। প্রথমত, আপনাদের যদি কোনো সাইক্লোন বা দুর্যোগ হয়, কিষাণ ক্রেডিট কার্ডটা থাকলে আপনাদের লোন পেতে বা আপনাদের অন্যান্য সুযোগ সুবিধা পেতে অনেক সুবিধা হয়, অনেক ভালো আপনাদের পরিষেবা পাওয়া যাবে। সুতরাং আপনাদের যারা এখনো পর্যন্ত কেসিসি অ্যাপ্লাই করেননি, আপনারা সেখানে গিয়ে কেসিসি অ্যাপ্লাইগুলো তাড়াতাড়ি করে দেবেন। এটাও আমি বলেছি ওসি সাহেবকে, যাতে উনি এটাকে ক্যাম্পেইন মোডে, মাস মোডে এটাকে দেখে নেয়। আমরা এখানে কিছু জেনারেল ডাইরেকশন রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। 10টা আমরা আমার মতো করে আমি ডাইরেকশন দিয়েছি। তো এগুলো বাদেও যদি কিছু থাকে, ভিডিও সাহেব সেগুলো কভার আপ করেছেন, ম্যাক্সিমাম পয়েন্টই বলেছেন। তো আজকে এই আলোচনা সভা থেকে যে সমস্যাগুলো আপনাদের তরফ থেকে উঠেছে সেগুলো আমি নোট ডাউন করেছি। যেমন একটা আপনাদের হচ্ছে কি এসটিআর এ মাছ ধরতে গেলে একটা সমস্যা আছে। একটা আছে আপনাদের নবাকি যে রুটটা আছে, সেই রুটে যেতে গেলে বিভিন্ন সময় ওটাকে বন্ধ বলছে বা এই জাতীয় একটা সমস্যা আপনারা বলছেন। বলছেন আরেকটা ব্যাপার ছিল আপনাদের ফাইন সংক্রান্ত একটা বিষয় আপনারা বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফাইনের অ্যামাউন্টটা বাড়িয়ে দিচ্ছেন, এই একটা বিষয় ছিল। মৎস্যজীবী ভাতা, যেটা আপনাদের 3 মাস যে সময় আপনারা কাজকর্ম থাকে না, সেই সময় একটা ভাতার ম্যাটার ছিল, যেটা বিডিও সাহেব বলেছেন। বিএলসি এবং মেডিন সার্টিফিকেট, এই একটা বিষয় আপনাদের সমস্যা আছে, যেটা অলরেডি জানুয়ারি থেকে চালু হবে, সেটা আমাদের আলোচনা সভায় আলোচনা হয়েছে। একটা বিষয় আমরা বলবো, যেটা বিডিও সাহেব বলেছেন, ওটা আমি আগামী দিনে এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করব। কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, এই বিষয়টার একটু প্রত্যেকে গুরুত্ব দেবেন। কেননা এই আমাদের একটা ইন্স্যুরেন্স হয়, জনতা ইন্স্যুরেন্স, যেটা প্রশান্ত আমাকে বলেছে, এই সম্পর্কে বিশেষভাবে আমার অ্যাব্রাপ্টলি পুরো জানা নেই, কিন্তু যেটা আমি বলতে চাইছি, একটা ইন্স্যুরেন্স আপনাদের থাকা দরকার। যখন আপনারা ঝুঁকি নিয়ে কাজ করছেন, সেই জাতীয় সবচেয়ে জনতা ইন্স্যুরেন্সটা বেটার আছে, যেটা প্রশান্ত আমাকে বললো। তো সেই জাতীয় ইন্স্যুরেন্সটা আপনারা প্রত্যেকে সঙ্গে রাখবেন, যেটা কিনা এসটিআরই অলরেডি আপনাদের চালু আছে। আর কিছু বলবেন? একটা পয়েন্ট রেখেছি, আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তা। যদি কেউ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে জানেন, এবার সবাই এখানে পারবেন না, টাইট বলে একটা অ্যাপ আছে, টাইট। ওই অ্যাপটার মাধ্যমে কিন্তু আমরা আগে থেকে জেনে নিতে পারি যে আগামী দিনে ওয়েদারটা কেমন আসবে, বৃষ্টি হবে না ঝড় আসতে পারে, বা কত রেঞ্জে আসতে পারে, জলের উচ্চতাটা কত হতে পারে, এটা কিন্তু আগে থেকে আমরা ফলো আপ করতে পারি। সেই জিনিসটা জানলে আপনারা কিন্তু তারা গভীর সমুদ্রে সেই ক্ষেত্রে সেই দিনগুলোতে মাছ ধরতে যাবেন না। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা পেপারের পত্রপত্রিকা খুললেই দেখতে পাচ্ছি টাইগার অ্যাটাক সংখ্যাটা বেড়ে গেছে। আগামী গত দেড় বছরে বলছে 37 বার টাইগার অ্যাটাক হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। তো হঠাৎ করে টাইগার অ্যাটাকটা বেড়ে গেছে, যদিও আমাদের এদিকে এখন একবারও হয়নি। রিসেন্ট কুলতলি বা ময়ূর কোস্টালের দিকটাতে বা এসটিআর এর দিকটাতে বেশি আক্রমণ হচ্ছে, তবুও আপনারা সতর্ক থাকবেন। মানে এই সময়টা বাঘের একটা আক্রমণের ট্র্যাডিশন আছে, সেই জায়গাটাকে আপনারা চিন্তা করবেন। নদীতে চলার সময় সঠিক সময় মতো নিরীক্ষণ বা রক্ষণাবেক্ষণ করতে হবে, এই একটা পয়েন্ট আছে। দীর্ঘদিন একটা নৌকো চালালে বা ট্রলার চালালে তার একটা মাস্ক পরেন। নিশ্চয়ই আমরা চেষ্টা করে দেখব। মৎস্যজীবীরা কিন্তু জানে যে জঙ্গল না থাকলে আমাদের মাছ থাকবে না, আমরা বেঁচে থাকতে পারবো না। এরা এটাকে ভালোভাবে বুঝেছে। সেই ক্ষেত্রে একটা জঙ্গলের কাঠও কেউ কাটে না। সুতরাং যখন জঙ্গলের কাঠ কাটে না, তাহলে এদেরকে মাছ ধরার অধিকারটা যাতে পায়, এই অনুরোধটুকু করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। মৎস্যজীবীদের নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প
করা হচ্ছে। আমরাও স্যারের অফিসে আমাদের বিডিও সাহেব একটা করেছিলেন। তা এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিডিও সাহেব, আছেন ঝড়খালির ওসি সাহেব, আছেন আমাদের ফরেস্টের বিট অফিসার সাহেব এবং প্রধান সাহেব আর বিশিষ্ট সমাজসেবী। আপনার পয়েন্টে প্রথম যেটা বলেছিল যে কোর এলাকাতে, ফরেস্টের কোর এলাকাতে মাছ ধরার নিষিদ্ধতা যেটা আছে সেটা মানা, এবং তারপরে কিছু উনি বলেছেন কিছু অত্যাচার হয়, ইয়ে হয় ইত্যাদি ইত্যাদি, যেটা ফরেস্টের ব্যাপার। ওরা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলেছে, মাছ ধরা মেনলি বন্ধ থাকে বর্ষাকালে 3 মাস। সেই সময় আমরা মৎস্যজীবীদের 600 টাকা করে দিতাম, সেটা যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরে যেটা বলেছিল যে যাদের মেরিন পাস আছে এই রিলিফ কাম সেভিংসটা অন্য একটা স্কিমে কনভার্ট হবে এবং পালন করেছি, কিন্তু আমাদের কথাগুলো সে পর্যন্ত হয়তো পৌঁছায়নি। আমি বলবো যে আমাদের চলার পথে যে যন্ত্রণা, এই যন্ত্রণার পিছনে আরো কিছু অপপ্রচার হয়। সেই অপপ্রচার হয়তো করেন যারা, তারা খুব আমাদের কাছের লোক, যারা আজকে সব সরকারি দপ্তরে কাজবাজ করেন, তারা আমাদের এই সাধারণ মৎস্যজীবীদের যে কত বড় দুঃখ কষ্টের ভিতর দিয়ে নদীখালিতে যে ইনকাম করে, সেই ইনকাম খুব মূল্যবান ইনকাম। তারা অত্যন্ত কষ্টের পর দিয়ে যে টাকাটা ইনকাম করে তার কিছু অংশ টাকা আজকে জরিমানা ফাইন করতে করতে বিডিও সাহেব মহাশয় আমাদের কাছে এগিয়ে, এ বড় সৌভাগ্যের কথা। আমরা আশা করব সামনের দিনে আমাদের এই দুঃখ যন্ত্রণার কথা হয়তো অনেক দূরে যেয়ে পৌঁছাবে, আমাদের খানিকটা সুফল ঘটতে পারে। তাই আমি বলতে চাই যে দয়া করে আমাদের এই গরিব মানুষের যদি একটু দয়া করেন তাহলে হয়তো মৎস্যজীবীরা বাঁচে। সাথে সাথে বলবো যে কি কি বিষয়বস্তু নিয়ে আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট, বিশেষ করে কিছু কিছু নৌকা বোট ওই এলাকার ভিতর দিয়ে যেটা ছাড়া এলাকা আছে সেখানে যেতে গেলে যে পথ, সেই পথগুলো আটকে দেওয়া হয়। সেখান থেকে যেতে গেলে ধরে নিয়ে বড় ধরনের ফাইন করে ছেড়ে দেয়। ওর এলাকা যেটা আজকে আছে, ওর এলাকা করতে করতে আর কিন্তু ডিপার্টমেন্টে দেখা যাবে জেলেদের ফিশিং করার মতন জায়গা নেই। তাহলে আজকে মৎস্যজীবীরা কোথায় যাবে? সেক্ষেত্রে বলি একটা ব্যাপার আছে, মৎস্যজীবীদের শুনেছি, জানি বা এর আগে আমরা আলোচনাও করেছি যে মৎস্যজীবীদের পক্ষে আছে জল যেখানে মৎস্যজীবী সেখানে যেতে পারে, নিম্নতম ফাইন হবে। সেই নিম্নতম জায়গায় দেখা যাচ্ছে এমন ফাইন শুরু হয়েছে, শুধু ফাইন না, জাল দড়ি তুলে দিচ্ছে, কখনো মারধর করছে। এই এটা যেটা আমরা আজকে করতে গেছিলাম, যেটা হচ্ছে আমাদের একটা অ্যাওয়ারনেস করার জন্য আমরা এসেছি। আমাদের বিভিন্ন মৎস্যজীবীরা এখান থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যায়, তখন এই ক্যালামিটির সময় আমাদেরকে একটা বার্তা পৌঁছাতে হয়। এই ছাড়াও এখানে কিছু সমস্যা ছিল, যেটা ওরা কোর এরিয়াতে ঢুকে যাচ্ছে, যেখানে বাঘের হানা হচ্ছে এবং সেখানে কিছু লাইফ লস হচ্ছে, প্লাস ফিশিং এরিয়াটা কমে যাওয়াতে ওদের একটা রুজি রুটির উপরে সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্ত বিষয়ে একটা সুন্দর আলোচনা হলো এবং তাতে আমরা যেটা দেখতে পেলাম যে ওনাদের কিছু দাবি দাবা ছিল, যেমন ওনারা বিভিন্ন সময় কোথাও কিছু হ্যারাস হচ্ছেন, কোনো জায়গাতে ওনাদের লাইসেন্সটা রিনিউ হচ্ছেন না। এই সমস্ত বিষয় নিয়ে আমরা বললাম, প্লাস আমরা জোর দিলাম যে কেসিসি যেটা আছে মৎস্যজীবীদের জন্য, সেটা যাতে আগামী দিনে আরও বেশি মাত্রাতে করানো যায় এবং আগামী দিনে আমরা আরও ভালোভাবে ওদেরকে সচেতন করতে পারি যে আবহাওয়ার বিপক্ষে, তাতে আমাদের লাইফ লসটা যাতে ম্যাক্সিমাম মিনিমাম করতে পারি। ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি সুন্দরবন এলাকায় বাস করে ঝড়খালির মানুষ, এইসব মানুষদের একমাত্র জীবিকা নির্ভরের ক্ষেত্রে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরা।
এই মাছ কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে টাইগার ডিপার্টমেন্টের এসটিআরের কর্মীরা যেভাবে এদের পরে অত্যাচার করছে, আমরা আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বললাম যে এই অত্যাচারটা যাতে কমায়। যেমন এরা মাছ ধরতে গেলে এদের থেকে জাল তুলে নেওয়া, এদের বিএলসিটা তুলে নিয়ে অত্যাধিক ফাইন করা, এটা যাতে একটা সীমাবদ্ধের মধ্যে থাকে এটা চাইছি। সঙ্গে সঙ্গে যে সমস্ত মৎস্যজীবীরা 3 মাস মাছ ধরা বন্ধ থাকে তাদেরকে রিলিফ কাপ সেভিংয়ের আয়ত্তে এনে তাদেরকে যাতে একটা ভাতার ব্যবস্থা করা যায়, আমরা এই দাবিটাই মূলত রেখেছি। আপনার নাম? আমার নাম প্রশান্ত রায়।